কারণ সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা অ্যানালিটিক্স, ডিজিটাল ফরেনসিক্স, ক্লাউড সিকিউরিটি, থ্রেট ইন্টেলিজেন্স এবং সিকিউর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এসবই আগামী দিনের কর্মসংস্থান, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং বৈশ্বিক প্রতিযোগিতার মূল ক্ষেত্র। যে তাইওয়ানের এই ক্ষমতার প্রধান কারণটি হচ্ছে তার এই চিপস উৎপাদন করার ক্ষমতা। এবং পৃথিবীতে এখন এই মুহূর্তে যে পরিমাণ চিপস উৎপাদন হয় তার 62% চিপস উৎপাদন করে তাইওয়ান নিজে। যারা চিন্তার দিক থেকে ইয়াং এবং যারা বিশেষ করে ইন্টারনেটের মধ্যে বড় হয়েছেন, তাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেট এবং ডিজিটাল প্র্যাকটিসে অভ্যস্ত হয়ে পড়েছেন, তারা অনেক এগিয়ে আছেন। এবং একটা অ্যানালগ সাইকোলজির সঙ্গে একটা ডিজিটাল সাইকোলজির পার্থক্যটা অনেক বড়, এবং এই পার্থক্যটা এত বড় যে এখনো পর্যন্ত আমরা যারা অ্যানালগ সাইকোলজিতে বাস করি তারা কিন্তু এর ডেপথ এবং এর ডিস্ট্যান্সটা খুব ভালোভাবে কিন্তু জানি না। এবং না জানার কারণে অনেক সময় আমরা একটা ডিজিটাল পার্সোনালিটির সামনে একটা অ্যানালগ পার্সোনালিটি অনেক সময় হাস্যকর আচরণ করে, কিন্তু সে জানে না যে সে হাস্যকর আচরণ করছে। সে মনে করছে আমি খুব প্রজ্ঞাবান। এরকম পরিস্থিতি কিন্তু প্রায় বিভিন্ন পরিবারের মধ্যেও কিন্তু সৃষ্টি হয়। তরুণ সন্তানের সামনে প্রজ্ঞাবান বাবা মনে করছেন একরকম, তরুণ সন্তান হয়তো মিসকি মিসকি হাসছে বাবার আচরণ থেকে। চিন্তার দিক থেকে আসলে কে পশ্চাৎপদ, কে শিশু এবং কে অগ্রগামী, এটা কিন্তু তখন মূল্যায়ন করা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। আমি যেহেতু রাজনৈতিক কর্মী, আমি আপনাদের মতো ইঞ্জিনিয়ারিংটা বুঝবো না, আমি এর মানে কমপ্লেক্স সায়েন্সটা বুঝবো না, বাট আমি এর ব্যবহারিক যে দিকটা সেটা যেহেতু প্রতিনিয়ত কর্মকাণ্ডের মধ্যে থাকতে হয় এবং নানান রকম মানুষের সঙ্গে মেলামেশা করতে 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 বড় হয়েছি আমরা, সেই কারণে এই নানান ধরনের মানুষের সঙ্গে মেলামেশার কারণে এই পার্থক্যগুলি একটু বেশি আমাদের নজরে পড়ে। এবং আমার নিজের সীমাবদ্ধতাও আমি যখন আবিষ্কার করি, একই সঙ্গে আমি বুঝতে পারি যে গোটা সমাজেই কিন্তু এরকম একটা অসঙ্গতি বিরাজ করছে। এবং তখনই কিন্তু এটা যে কোনো মানুষের মাথায় আসে, তাহলে নীতি নির্ধারণী জায়গাতে অথবা একটা সমাজ এবং রাষ্ট্র যেখান থেকে পরিচালিত হয় সেই ককপিটে এই ধরনের একটা ডিজিটাল নলেজের ইনএভিটেবিলিটি কতটুকু এবং তা পূরণ করা হয়েছে কিনা, যদি হয়ে থাকে ভালো, যদি না হয়ে থাকে তাহলে তার ডিসরাপশনের ডেন্সিটি কত বেশি হতে পারে। তো আপনারা হয়তো টেকনোলজি নিয়ে আলাপ করবেন, বাট আমি কিন্তু এর ইম্প্যাক্ট অন দি সোসাইটি, ইম্প্যাক্ট অন দি পলিটিক্স, ইম্প্যাক্ট অন দি গভর্নেন্স আমাদের মাথার মধ্যে কিন্তু ওটাই কাজ করে। তো সেই কারণেই আমাকে একটা বক্তৃতার তৈরি করে দিয়েছিলেন আমাকে যারা সহায়তা করেন অফিসে। তা আমার মনে হয় যে এটা পড়তে গেলে আমি একটা হাস্যকর হয়ে উঠবো, বরঞ্চ আমি এটার মধ্যে ঢুকতেই চাই না। এত কঠিন কঠিন শব্দ, এত কঠিন কঠিন টার্মোলজি, এগুলি বুঝতে বুঝতে আমার হয়তো বাকি আয়ুটা কেটে যাবে। বাট যেটা বোঝা দরকার একজন রাজনৈতিক নেতা কর্মী হিসাবে, সেটা হচ্ছে যে এক মুহূর্ত আর সময় নষ্ট করা যাবে না, বিশেষ করে পলিসি মেকিং ককপিটে কোনোভাবেই আর সময় নষ্ট করা যাবে না। এর মধ্যে আবার নতুন আর এক আশীর্বাদ অথবা চ্যালেঞ্জ আকারে সভ্যতার সামনে হাজির হয়েছে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনাদের মধ্যে যারা আপনারা ক্রিস মিলারের চিপস ওয়ার বইটা পড়েছেন, আপনারা নিশ্চয়ই আমার মতোই আতঙ্কিত হয়ে উঠবেন যে পৃথিবীর সমস্ত ধরনের ক্ষমতা এবং সমস্যা কিভাবে আপনার এই ন্যানো টেকনোলজির মধ্যে ঢুকে পড়েছে। আমরা যদি এখনকার যুগের নিরাপত্তা সংক্রান্ত সংকটের দিকে তাকাই, তাহলে বুঝতে পারবো যে কেন তাইওয়ানের সাইবার চিপস সেমিকন্ডাক্টর যে ফ্যাক্টরি, এটার নাম জানো কি? TSS, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, TSMC। এবং এবারেও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রভাবশালী 100 জনের মধ্যে একজন হয়েছেন, খেয়াল করবেন ওনার পাশে কিন্তু ওই TSMCর যে CEO তারও কিন্তু ছবি আছে, কিন্তু সে কিন্তু একটা জাস্ট ফ্যাক্টরি CEO কিন্তু।
একটা কোম্পানির সিও। তাহলে চিন্তা করেন, আমি জাস্ট এটা বোঝানোর জন্য যে আগের দিনে মনে হতো রাষ্ট্র, রাজনীতি, ক্ষমতা আর কিছুই না, চিপস উৎপাদন করে, তাও তাইওয়ানের মতো একটা ছোট্ট দেশ চীন উপসাগরের পাশে। এবং আমরা তো জানি 49-এ কিভাবে চীনের পলিটিক্স থেকে কিভাবে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কিভাবে চিয়াং কাই শেক পালিয়ে গিয়ে তাইওয়ানে আশ্রয় নিয়েছে, মূল ভূখণ্ড থেকে কিভাবে সরে দাঁড়িয়েছে, তারপর মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানের এই সমস্যার কারণে দীর্ঘদিন জাতিসংঘে যখন চীন ঢোকে নাই তখন তাইওয়ান একরকম ছিল, পরে যখন জাতিসংঘে চীন ঢুকেছে তখন এই শর্তে ঢুকেছে যে দুই রাষ্ট্রের এই নীতিমালা থেকে সরে আসতে হবে, ওয়ান স্টেট পলিসি নিতে হবে। আমেরিকা সেটা মেনে নিয়েছে, বাট ট্রাম্প আসার পরে আবার সেখানে কিন্তু সমস্যা দেখা দিয়েছে এবং তাইওয়ানকে তারা সহযোগিতা করতে শুরু করেছে। এবং যে কোনো সমাজবিজ্ঞানের, রাষ্ট্রবিজ্ঞানের চূড়ান্ত সিদ্ধান্তটা এভাবেই টানেন যে তাইওয়ানের এই ক্ষমতার প্রধান কারণটি হচ্ছে তার এই চিপস উৎপাদন করার ক্ষমতা। এবং পৃথিবীতে এখন এই মুহূর্তে যে পরিমাণ চিপস উৎপাদন হয় তার 62% চিপস উৎপাদন করে তাইওয়ান নিজে। এবং চিপস ছাড়া ইন্টারনেট অন থিংস বলে না, আইওটি, হ্যাঁ আইওটি চলার কোনো উপায় নাই। আপনার রেয়ার ম্যাটেরিয়ালস, ইতিমধ্যেই রেয়ার আর্থ এটা সংগ্রহ করার জন্য এখন পৃথিবীতে সম্ভবত যারা যারা খুব বিজ্ঞানে অনেক দূর এগিয়ে গিয়েছেন, শকুনের চোখ দিয়ে মাটির নিচে কি কি আছে যারা দেখার ক্ষমতা রাখেন, তারা খুঁজে খুঁজে বের করছেন যে রেয়ার আর্থ কোথায় আসে। গত কয়দিন আগে পাকিস্তানের সঙ্গে স্ট্র্যাটেজিক প্যাক্ট হয়েছে আমেরিকার সঙ্গে। বার্মার এই সমস্যার একটা প্রধান কারণ হিসেবে অনেকেই মনে করেন যে বার্মার বেশ কিছু অঞ্চলে এই ধরনের ম্যাটেরিয়াল পাওয়া যাচ্ছে। আমাদের মতো দেশগুলিতে এরকম ম্যাটেরিয়াল যদি থেকেও থাকে, আমরা জানার আগে তা হয়তো চলে যাবে। এবং যখন এই ধরনের অপ্রয়োজনীয় জিনিস কেউ আমদানি করতে চায়, অথবা দেশের কোনো চালাক চতুর বুদ্ধিমানরা যখন রপ্তানি করতে ব্যস্ত হয়, তখন আমাদের সন্দেহের চোখে দেখা উচিত যে এই ধরনের বিষয়ের মধ্যে এমন কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু আছে কিনা যা আধুনিক সভ্যতার জটিল প্রযুক্তিগত সম্ভাবনার উপাদান হিসাবে কাজ করে কিনা। এই জিনিসগুলি জানার জন্য, বোঝার জন্য, দেখার জন্য পলিসি মেকিং লেভেলে যদি এই জায়গাটাতে আমরা না পৌঁছাতে পারি, তাহলে কিন্তু আমাদের অজান্তেই দেখা যাবে যা শেষ হয়ে গেছে, পরে আর আফসোস করে কিন্তু কোনো লাভ হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেই কারণে গত কয়েকদিন আগে উনি সতর্ক করে দিয়েছেন যে আপনারা নিশ্চয়ই ওনার সেই বক্তৃতাটা শুনেছেন, খুবই যথেষ্ট ইয়ের সঙ্গে তিনি বলেছেন, কনফিডেন্টলি উনি কিন্তু তরুণদেরকে বলেছেন যে বিশ্ব এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করেছে। এই প্রতিযোগিতামূলক প্রযুক্তির বিশ্বে মর্যাদা ও সমৃদ্ধির সঙ্গে টিকে থাকতে হলে আমাদের অন্তত একটি দক্ষতা বা ক্ষেত্র উৎকর্ষ অর্জন করতে হবে। তরুণ ও শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে তিনি বলেছেন, সরকারের সর্বাত্মক সহায়তার অঙ্গীকারও ব্যক্ত করেছেন। এই বক্তব্য আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা অ্যানালিটিক্স, ডিজিটাল ফরেনসিক্স, ক্লাউড সিকিউরিটি, থ্রেট ইন্টেলিজেন্স এবং সিকিউর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এসবই আগামী দিনের কর্মসংস্থান, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং বৈশ্বিক প্রতিযোগিতার মূল ক্ষেত্র। আমরা যদি আমাদের সীমান্ত নিয়ে যেভাবে উদ্বিগ্ন থাকতাম আগে, সীমানা রক্ষা করতে হবে, সীমান্ত রক্ষী করতে হবে, বিডিআর, বিজিবি, বাজেট, এই সেই, এখন তো দেখা গেল লাগবেই না। আমার টোটাল পলিসি যদি হ্যাক করতে পারে, এতক্ষণ আপনি যেটা দেখাচ্ছিলেন, আমি তো অতটা বুঝি না, কিন্তু আমি এটা তো বুঝি যে তার মানে তো খুব সহজেই আমার ডিফেন্স পলিসি, আমার এখানকার স্ট্র্যাটেজিক সমস্ত বিষয়গুলি যদি কেউ জেনে ফেলে, আমার শত্রু যদি আমার সমস্ত মনোজগৎকে যদি আগের থেকেই জেনে ফেলে, তাহলে তো সেই ডিসাইড করে দিবে যে তাকে চ্যালেঞ্জ করতে পারে সেই জায়গাতে আমি না গিয়ে আমি যাতে অন্য কোথাও ভুল পথে যাই, মাইন্ড আমার কিন্তু অপারেট করবে কিন্তু সে। ডিজিটাল ক্যাপাসিটি কিন্তু রাষ্ট্রীয়ভাবে কিন্তু সেই প্রতিযোগিতার দিকেও নিয়ে যাচ্ছে। আমরা সাম্প্রতিককালের যে মধ্যপ্রাচ্য সংকট বলেন, ইরানের সংকট বলেন, এর আগে ইরাকে যে দুইজন মারা গেলেন, এই ঘটনাগুলি যদি আমরা তাকাই এবং এই সমস্ত মৃত্যুর দৃশ্যটা যদি আমরা সবাই কল্পনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে সেখানে ড্রোন কত পাওয়ারফুল একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করছে। আমি এই কথাগুলি বিক্ষিপ্ত হয়ে বলছি কথা বোঝানোর জন্য যে এই ডিজিটাল নলেজ, এই ডিজিটাল পাওয়ার অফ ইন্টারনেট এবং পাওয়ার অফ ইনক্লুশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টোটাল ইকোসিস্টেমকে যে কোথায় নিয়ে দাঁড় করাচ্ছে, এটা কিন্তু
বোঝাই খুব মানে অনুমান করাটাই খুব মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু এটাকে অনুমান করার প্রতিযোগিতাতে অংশগ্রহণ করা ছাড়া আর কোনো পথ কিন্তু খোলা নাই। এবং সেই কারণেই আমাদের খুব দ্রুত উচিত আমাদের দক্ষ জনবলের মধ্যে যারা এই বিষয়টির মধ্যে ইতিমধ্যে ঢুকে পড়েছেন তাদের ক্যাপাবিলিটি বিল্ড আপ করা, এবং ভবিষ্যতে যারা এখানে আরো বেশি বেশি করে ঢুকে পড়ে আমাদের এডুকেশন কারিকুলামের মধ্যে ওটাকে ঢুকানো, আমাদের রাষ্ট্রীয় যে কোনো নীতিমালার মধ্যে যে কোনোভাবেই হোক এই ধরনের একটা উন্নত আধুনিক জ্ঞানকে চর্চা করবে এমন একটা প্রজন্মকে টার্গেট করে তৈরি করতে হবে। সবার জন্য সবকিছু দরকার নেই, সবার যেমন প্রফেসর হওয়ার দরকার নেই, সবার তেমন বিজনেসম্যান হওয়ার দরকার নেই, কারণ একই থাকে। খুঁজে খুঁজে বের করে তাদেরকে ঠিক সঠিক পথে নিয়ে আমাদের দেশের এই সেগমেন্ট আমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে। আমাদের বর্তমান প্রজন্মের বিদায় নেওয়ার আগেই ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে যদি আমরা এইভাবে স্ট্র্যাটেজিক ডেমোগ্রাফি ফিট না করতে পারি, ডেমোগ্রাফির কোন অংশকে আমি এই ক্যাপাবিলিটির মধ্যে ঢুকাবো, এটা যদি আমি না ঠিক করতে পারি, তাহলে কিন্তু লং লেংথে কিন্তু রাষ্ট্র, দেশ এবং প্রজন্ম কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তাহলে এটা কেবলমাত্রই কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তা বলতে কিন্তু শুধু এই না যে গোপনীয়তা হবে, চুরি করবে, টেন্ডারিং এর প্রবলেম হবে, বিজনেসের কম্পিটিশনে একজন আরেকজনকে হারিয়ে দিবে, ব্যক্তিগত গোপনীয়তা উন্মুক্ত হয়ে পড়বে, এগুলি তো আছেই। কিন্তু এর চেয়ে আরো অনেক বড় ল্যান্ডস্কেপে এর প্রবলেমটা কেমন হতে পারে একজন রাজনৈতিক কর্মী হিসাবে কিন্তু স্বাভাবিকভাবে আমাদের মাথায় তাই ঘুরে। আপনাদের চিন্তার মধ্যে আমি এই উদ্বেগটাকেও আমি যুক্ত